লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU এর 2025 সালের গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্সে 173টি শহরের মধ্যে ঢাকার অবস্থান 171তম। বসবাসযোগ্য শহরের এই তালিকায় ঢাকার পেছনে রয়েছে শুধুমাত্র যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কো ও লিবিয়ার ত্রিপোলি। একই সময়ে বায়ু দূষণের সূচকেও বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় উঠে এসেছে ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী দল বিএনপি 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে। সেদিনও বিশ্বের 121 শহরের মধ্যে বায়ু দূষণে দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী। বাতাসের মান ছিল খুবই অস্বাস্থ্যকর। এটা শুধু সেদিনের পরিস্থিতি নয়, বরং প্রতিদিনেরই চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুমান বছরের অধিকাংশ সময়ে ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকে। খোলা জায়গায় বর্জ্য পোড়ানো, নির্মাণ কাজের ধুলা, যানবাহনের কালো ধোঁয়া, জলাশয় ভরাট ও অপরিকল্পিত নগরায়ন এই পরিস্থিতিকে জটিল করেছে। এছাড়া দেশের নদী খাল দখল, বন উজাড় এবং বড় অবকাঠামো প্রকল্পে পরিবেশগত প্রভাবকে উপেক্ষার ফল এখন স্পষ্ট। বায়ু দূষণের কারণে অকাল মৃত্যু, শ্বাসকষ্ট সহ নানা রোগ বাড়ছে, উৎপাদনশীলতা কমছে, বাড়ছে স্বাস্থ্য ব্যয়। পরিবেশ ও বাসযোগ্যতার ভঙ্গুর এ বাস্তবতার মধ্যেই দায়িত্ব নিতে হয়েছে নতুন সরকারকে। ঢাকা ধীরে ধীরে অবাসযোগ্য নগরীতে পরিণত হচ্ছে উল্লেখ করে অধ্যাপক ডক্টর সাইফুল্লাহ বলেন, রাজধানীর দূষণ এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি একটি অর্থনৈতিক সমস্যাও। জ্যাম ও ধুলোয় ভরা একটি শহর কখনোই বিনিয়োগ বান্ধব হতে পারে না। বায়ু দূষণের কারণে প্রতিদিন এই শহরের হাজার হাজার মানুষ অসুস্থ হচ্ছে এবং অকাল মৃত্যুর ঝুঁকিতে পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে ফুটপাত দখলমুক্ত করা এবং যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহনের জন্য আলাদা সড়ক নির্ধারণ করলে বায়ু দূষণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। ফিনল্যান্ড ভিত্তিক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের এক গবেষণায় উঠে এসেছে, বায়ু দূষণের কারণে যাদের মৃত্যু হয় তাদের 48% ঢাকা ও চট্টগ্রাম নগরের বাসিন্দা। 2022 থেকে 2024 সাল পর্যন্ত সময় স্যাটেলাইটের তথ্য, আন্তর্জাতিক তথ্য ভান্ডার ও সরকারি ওয়েবসাইটের তথ্য উপাত্ত ব্যবহার করে এই গবেষণা করা হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়, বায়ুতে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5 এর উপস্থিতি রোধ করা গেলে দেশে বছরে 1,02,456 জনের মৃত্যু ঠেকানো সম্ভব। 5 বছরের নিচের শিশুরা বায়ু দূষণের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এই দূষণ রোধ করা গেলে বছরে 5,254টি শিশুর মৃত্যু ঠেকানো সম্ভব। এছাড়া হৃদরোগে 29,920 জন, মস্তিষ্কে রক্তক্ষরণে 23,075 জন, সিওপিডিতে অর্থাৎ দীর্ঘস্থায়ী অবরোধক ফুসফুসীয় ব্যাধিতে 20,976 জন, নিউমোনিয়ায় নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণ রোগে 9,720 জন এবং ফুসফুসের ক্যান্সারে 3,063 জনের মৃত্যু রোধ করা সম্ভব। এছাড়া বায়ু দূষণের কারণে বাংলাদেশের মানুষের সামগ্রিকভাবে স্বাস্থ্যসেবার খরচ বেড়ে যায়, উৎপাদনশীলতা হ্রাস পায় এবং অনেক কর্মঘণ্টাও নষ্ট হয়। পরিবেশ বিপর্যয়ের এমন পরিস্থিতিতে 2024 সালের আগস্টে ক্ষমতা পায় অন্তর্বর্তী সরকার। দীর্ঘ 1.5 বছরে পরিবেশ সূচকে আরও অবনতি করেছে বাংলাদেশ। বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণের মতো মৌলিক বিষয়গুলোয় কোনো অগ্রগতি দেখাতে পারেনি সরকার। পরিবেশ কর্মীদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের আমলে আগের ক্ষয়ে যাওয়া পরিবেশ, বন, নদী আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে নদী ও খালে দখল বেড়েছে। বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন বণিক বার্তাকে বলেন, যারাই সরকারে আসে তাদের বড় সমস্যা হলো পরিবেশ, নদী, বন এসব বিষয়কে তারা বিলাসী ধারণার দৃষ্টিতে দেখে। এই দৃষ্টিভঙ্গি বদলে নদীকে দেখতে হবে অর্থনৈতিক সম্ভাবনা, পর্যটনের সুযোগ, মৎস্যের আধার, পানির উৎস হিসেবে। দেশের বড় নদীগুলোয় মাছ নেই, পানি দূষিত, পর্যটক টানে না, ফলে আমরা বেশি দামে অনেক দূর থেকে পানি নিয়ে এসে জনগণের কাছে উচ্চ মূল্যে বিক্রি করি, বিষাক্ত কেমিক্যাল দিয়ে মাছ চাষ করি, দেশের বাইরে পর্যটন চলে যায়। এটা হয়েছে নদীকে ভুল দৃষ্টিতে দেখার কারণে। দূষণের মাত্রা নদী হয়ে সমুদ্রেও ছড়িয়ে পড়েছে উল্লেখ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান বণিক বার্তাকে বলেন, আমাদের মাটি, পানি, বায়ু সবই দূষিত হয়ে গেছে। এতে করে আমাদের কৃষি ও মৎস্য সম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি এসব বিষ মানুষের শরীরে ঢুকে ক্যান্সার সহ বড় বড় অসুখের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে সরকারকে এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এছাড়া সুন্দরবন নিয়ে আলাদা করে কাজ করতে হবে। সুন্দরবন শুধু সম্পদই নয়, এটা রক্ষা কবচও। বড় বড় দুর্যোগে সুন্দরবন
সুন্দরবন সবসময় রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ঢাকা সহ দেশের বড় একটা অংশ ভূমিধস ও ভূমিকম্প এবং অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতেও রয়েছে। এর অন্যতম কারণ অপরিকল্পিত নগরায়ন, ভূগর্ভস্থ পানি নিঃশেষের পথে নদী খালের পানি ব্যবহার অনুপযোগী ইত্যাদি। এসব বিষয় নিয়ে নতুন সরকারকে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া সংরক্ষিত বন দখল, বন্যপ্রাণী হত্যা, পাচার, নাব্য সংকট, নদীপথ বন্ধ হয়ে যাওয়া এগুলো নিয়ে পরিকল্পিতভাবে কাজ করার বিষয়ে জোর দেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা। ঢাকার বাসযোগ্যতা ফিরিয়ে আনার জন্য গণপরিবহন ও গণপরিসরের ওপর জোর দেওয়ার কথা বলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম। বণিক বার্তাকে তিনি বলেন, শুরুতেই গণপরিবহন আর গণপরিসরের দিকে সরকারকে নজর দিতে হবে। ঢাকার মানুষ এখন মানসম্মত গণপরিবহনের অভাবে ভুগছে। একই সঙ্গে ঢাকাবাসীর এখন বিনোদন ও অবসর যাপনের তেমন কোনো পার্ক নেই, মাঠ নেই। বিদ্যমান পার্ক মাঠগুলো দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে আরও নতুন নতুন পার্ক মাঠ তৈরি করতে হবে। পাশাপাশি যে কোনো মূল্যে ফুটপাত পথচারীদের হাঁটার সুযোগ করে দিতেই হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকার বাইরের সেবা ও অবকাঠামো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিকেন্দ্রীকরণ করা জরুরি বলেও মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। তিনি বলেন, ঢাকার বর্তমান যে পরিস্থিতিতে এর থেকে 50 ভাগও যদি উত্তরণ করতে পারে তাহলে নতুন সরকারের জন্য বিরাট অর্জন হবে বলে মনে করি। বিএনপি নির্বাচনী ইশতেহারে ঢাকার 20টি মাঠ পুনরুদ্ধার, খাল খনন ও বৃক্ষরোপণের কথা বলা হলেও পরিবেশ বিপর্যয়ের ব্যাপারে বিশদ কোনো গাইডলাইন দেওয়া হয়নি। তবে পরিবেশ বিপর্যয়ের চরম পরিস্থিতিতে বর্তমান সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বণিক বার্তাকে তিনি বলেন, দেশের পরিবেশের অবস্থা খুবই খারাপ। বায়ু দূষণের কারণে মানুষের আয়ু কমে যাচ্ছে, শব্দ দূষণ মারাত্মক পর্যায়ে রয়েছে, নদী খাল দূষণও অনেক বেশি। এমন পরিস্থিতিতে আমরা ভাবছি কি করা যায়। দূষণ কমাতে হবে, এর কোনো বিকল্প নেই। তবে কি প্রক্রিয়ায় কাজ করব তা নিয়ে আলাপ আলোচনা চলছে। এরই মধ্যে আমরা 180 দিনের পরিকল্পনা নিয়ে কাজ করছি। আগামী 3-4 দিনের মধ্যে এ বিষয়ে একটা সঠিক গাইডলাইন জানাতে পারব।